রিকন্ডিশনড গাড়ির বাজারে মন্দাভাবে ক্রেতার সামনে বিকল্প বাড়াতে চায় বারভিটা। আমদানিতে বয়সসীমার শর্ত শিথিলের দাবি, ফিটনেস মানদণ্ডে জোর দেওয়ার তাগিদ। একই পদে বাংলাদেশের বেতন 1 লাখ আর ভারতীয় কর্মকর্তার 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈষম্য সহ নানা অসঙ্গতি পেয়েছে দুদক। চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত। ভবদহের জলাবদ্ধতা নিরসনে প্রায় 700 কোটি টাকা গচ্ছা। 5টি প্রকল্প নিয়েও মেলেনি সুফল। এবার নদী খননে স্থায়ী সমাধানের পথ খুঁজছে প্রশাসন। ভরা মৌসুমেও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশ কক্সবাজার উপকূলের জেলেরা। লোকসানের ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা, বেড়েছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য। এবং বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। উত্তোলন বাড়ানোর পূর্বাভাসী কারণ, মার্কিন বাজারে চাহিদা কমায় কমতির দিকে প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দেশের রিজার্ভ শক্তিশালী করতে যখন নানা উদ্যোগ নিতে মরিয়া বাংলাদেশ ব্যাংক, তখন সেই পদক্ষেপকে আরও সহজ করতে চায় রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। তাদের দাবি, ফিটনেস মানদণ্ডে জোর দিয়ে বয়সসীমার শর্ত শিথিল করলে যেমন কমবে গাড়ির দাম, তেমনি বেচাকেনা বেড়ে রাজস্ব আদায়ও বাড়বে। পলিসি এক্সচেঞ্জের গবেষণাও বলছে, সর্বোচ্চ বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ি আমদানিতে ডলার সাশ্রয় হবে 50% পর্যন্ত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গাড়ি 5 বছর পুরাতন গাড়ি বিক্রি করার পরে অনায়াসে 25-30 বছর চলে। জাপানিজ গাড়ির প্রতি মানুষের আস্থা, তার কারণ হলো ইট ইজ লাইক এ মোবাইল চেক, এবং বিক্রি করতে গেলে অনেক বেশি কিন্তু ডিপ্রিসিয়েশন হয় না। এমন বাস্তবতাতেই এক সময়ের এই গাড়ি ব্যবসায়ী রাজধানীর শোরুমে ঘুরছেন পরিবারের জন্য একটি জাপানি রিকন্ডিশনড গাড়ি কিনতে। কিন্তু গেল 3 বছরে ডলারের মূল্য বৃদ্ধিতে গাড়ির দাম বেড়ে গেছে 30 থেকে 35%, যা ভাবাচ্ছে তাকে নিরুপায় হয়ে বাড়তি চাপ সামলানোর উপায়ও জানালেন তিনি। গাড়ি 5 বছরের অধিক পুরানো আমদানি করা যায় না। 5 বছর জায়গায় 7 বছর বাড়াই দিয়ে তাহলে আমদানিকারকেরাও কম টাকা আনতে পারবে, ডিউটিও কম পড়বে, আমাদের মতো লোকেরাও ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। 2024 সালে দেশে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে 10,499টি। ওই বছর হ্যাচব্যাক ও সেডান কারের নিবন্ধন নেমেছে 11 বছরের মধ্যে সর্বনিম্নে। এভাবে যদি চলে আমাদের সার্ভাইভাল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। উত্তরণের উপায় যদি বলেন, তাহলে আপনার একটাই উপায় আছে, আমাদের কাস্টমারের কাছে আমাদের অপশনটাকে বাড়াতে হবে। বিকল্প বাড়ানোর উপায় কি? বারভিটার দাবি, বাড়াতে হবে রিকন্ডিশনড গাড়ি আমদানির বয়সসীমা, তবে জোর দিতে হবে পরিবেশ ও ফিটনেস মানদণ্ডে। 5 বছর পুরাতন ধরেন একটা গাড়ি যদি আপনার এখন 40 লাখ যদি হয়, যে গাড়িটা আপনার সেই একই মডেল যখন আমরা 7 বছর পুরানো আপনি আনতে পারবেন, দেখা যাবে যে সেটা 10 থেকে 15 লাখ 12 লাখ টাকা কম হবে। সাশ্রয়ী মূল্যে গাড়ি আসবে, ডলারটা কম যাবে এবং রাজস্ব কিন্তু বেশি পাবেন। অ্যাসেম্বলিং যারা সিকেডি যেসব গাড়ি থাকবে সেটা বাজার আলাদা, জাপানিজ ডোমেস্টিক ভেহিকেলের মার্কেট আলাদা। কাস্টমার ওপেন মার্কেট, যে যেটা পছন্দ করে তারা নিবে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স সীমা উঠিয়ে দিয়ে আপনার ইমিশন লেভেল এবং এটা পরিবেশ বান্ধব কিনা সেদিকে যদি সরকার যায়, এতে আমাদের জনগণ উপকৃত হবে। বয়সসীমা বাড়ালে কি শুধু কম দামে গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা? গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বলছে, জাপানি রিকন্ডিশনড গাড়ি আমদানির সর্বোচ্চ বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হলে বিভিন্ন সেগমেন্টের গাড়ি আমদানিতে ব্যয় কমবে 50% পর্যন্ত। সব মিলিয়ে আমরা খুব দ্রুত ব্র্যান্ড নিউ গাড়িতে পুরোপুরি মুভ করতে পারবো, এটা বাস্তবসম্মত না। সুতরাং রিকন্ডিশন গাড়ির উপর আমার নির্ভরতা থেকে যাবে। পৃথিবী জুড়ে যে ট্রেন্ডটা এখন, তারা গাড়ির কোয়ালিটি, সার্টিফাইড কোয়ালিটি, সেটা দ্বারা নির্ধারণ করছে যে মিনিমাম কোয়ালিটি দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড, তার নিচে হলে আসতে পারবে না, তার উপরে হলে গাড়ি যদি 7 বছর 8-10 বছর পুরানো হয় তাও আসতে পারবে। আমার মনে হয় বাংলাদেশকেও সেটা ভেবে দেখা উচিত। বারভিটা বলছে, পরিবেশ দূষণের গাড়ির ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে বয়স সীমার কোনো শর্তই রাখেনি থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ। কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরানো গাড়ি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য সংবাদের এই পর্যায়ে জানবো পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চট্টগ্রামে বের করা হয়েছে জশনে জুলুস। র্যালির সঙ্গে আছেন সহকর্মী শফিকুল আলম এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছে শফিকের কাছে। শফিক,
লাখো মানুষের ঢল নেমেছে পুরো চট্টগ্রাম জুড়ে, নগর ছাড়িয়ে আশেপাশে যে জেলা উপজেলা বিভিন্ন বিভাগ থেকেও কিন্তু নবীপ্রেমী নবী ভক্তরা এসেছে চট্টগ্রামের এই জশ্নে জুলুসের দেখার জন্য। এবং নবীপ্রেমী নবী ভক্তরা আজকে পৃথিবীতে এই দিনে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বুকে এসেছিলেন এবং এই দিনে ওফাত হয়েছিল। সেই দিনকে স্মরণে রাখার জন্য লাখো মানুষের ভিড় জমেছে চট্টগ্রামের এই আঞ্জুমানে রহমানে সুন্নিয়া ট্রাস্টের অধীনে যেই জশ্নে জুলুস হয়ে থাকে, সেই জশ্নে জুলুসে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। যে এই গাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আল্লামা সাবির শাহ এবং হাসেম শাহ দুইজনের কিন্তু কাছে গাড়া যে গাড়িটি রয়েছে, সে কাছে গাড়া গাড়িটির মধ্যে দুজন রয়েছে এবং দুইজনকে এক পলক দেখার জন্য, শুধু একটি দেখার জন্য লাখো মানুষের আমরা একটু দেখানোর চেষ্টা করি। সাবির শাহ এবং তার সাথে দুইজনে কিন্তু হাত নেড়ে কিন্তু ভক্তদের হাত নেড়ে দেখাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই কাছে গাড়া গাড়িটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে এবার হচ্ছে 54তম আসর এবং আঞ্জুমান রহমানিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে তারা বলেছেন নবীর যে আদর্শ, নবীর আদর্শ উজ্জীবিত হওয়ার জন্য হয়ে এই রাষ্ট্র গঠন করতে হবে। নবীর আদর্শ উজ্জীবিত হয়ে পৃথিবীতে যদি চলে তাহলে পৃথিবীর মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে না। এবং তারা বলে দেশে যে অস্থিরতা চলছে সেটির জন্য একমাত্র নবীর আদর্শে উজ্জীবিত হতে হবে। এবং একটা হাদিসে রয়েছে, আসব বলা হচ্ছে, তারা একটা হাদিসের কথা বলেছেন যে একজনকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এবং যে একজনকে রক্ষা করলো সে তো পুরো মানব জাতিকে রক্ষা করলো। এই কোরআনের এই আয়াতটি মেনে চলার জন্য সেখান থেকে বলা হয়েছে। এবং সাবির শাহ তিনি বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছেন। আওলাদে রাসূল তৈয়ব শাহ ছেলে তাহের শাহ, তারপর সাবির শাহ, তারা যুগ যুগান্ত যাতে বংশ পরস্পরা কিন্তু প্রতি বছর কিন্তু চট্টগ্রামের এই যে আসে এবং প্রায় 20 থেকে 30 লাখের বেশি মানুষের জমায়েত হয়, আমরা সেটিকে দেখতে পাচ্ছি। এই যে সাবির শাহকে বহন করা কাছে গাড়ায় যে গাড়িটি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং লাখো ভক্ত হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এবং ভক্তরা শুধু একটু হাত স্পর্শ করার জন্য, তাকে একটি পলক দেখার জন্য গত 2 থেকে 3 দিন ধরে চট্টগ্রামে আঞ্জুমানিয়া রহমানিয়া সুন্নিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে জশ্নে জুলুস অর্থাৎ বর্ণাঢ্য যে র্যালি সেটি শুরু হয়েছে। এখানে যারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছিলেন ঠিক আমার পেছনে যেই জশ্নে জুলুস সেটি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে বলয় তৈরি করা হয়েছে যাতে করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দোয়েল চত্বরের ঠিক আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেটি প্রদক্ষিণ করছে এই যে জশ্নে জুলুস। তো এখানে বর্ণাঢ্য যে র্যালি, এই বর্ণাঢ্য র্যালি দোয়েল চত্বর হয়ে ঠিক হাইকোর্টের যে সার্ক ফোয়ারা রয়েছে সেটি পার হয়ে কদম ফোয়ারা দিয়ে আসলে তারপরে আবারও একই পথে অর্থাৎ এই যে দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বর হয়ে আবারও সেই জশ্নে জুলুস সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। তারা বলছেন যে মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ সারা জীবনে আসলে ধারণ করতে হবে এবং একমাত্র মুসলিমদের একমাত্র অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তার যে জীবনাদর্শন বা জীবনাচরণ সেটি আসলে সেই হাদিস আসলে মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলাফেরা করেছেন, তার বিভিন্ন যে দর্শন, সেই দর্শন অনুসরণ করার কথাই কিন্তু আয়োজকরা বারবার করে বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে ইয়া নবী সালামু আলাইকুম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সালাম জানাচ্ছেন, দরুদ পাঠ করছেন এবং বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে বর্ণাঢ্য র্যালি বলতে যা বোঝায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে বাংলাদেশের পতাকা রয়েছে, কালেমা সম্বলিত যে সবুজ ঝান্ডা সেটি রয়েছে, পাশাপাশি এখানে অনেকেই ফিলিস্তিনের পতাকাও কিন্তু হাতে নিয়েছেন। অর্থাৎ এই র্যালি থেকে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস সেটি তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে ফিলিস্তিনের যে মুক্তিকামী মানুষ তাদের মুক্তির জন্য কিন্তু তারা দোয়া করছেন এবং দাবি তুলছেন। সব মিলিয়ে বলা যায় যে র্যালি শুরু হলো অর্থাৎ জশ্নে জুলুস শুরু হয়েছে, এটি এখন দোয়েল চত্বর প্রদক্ষিণ করছে। দোয়েল চত্বর হয়ে
শাহবাগ হাইকোর্টে হয়ে আবারও কিন্তু একই স্থানে গিয়ে শেষ হবে। তো এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যে জশ্নে জুলুস তার সব শেষ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম দোয়েল চত্বর এবং চট্টগ্রামে। দর্শক, আমরা রিকন্ডিশন গাড়ির বিষয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি জনাব আব্দুল হক। জনাব আব্দুল হক, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ, সবাইকে সালাম। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে রিকন্ডিশন গাড়ির বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, আপনাদের কিছু দাবিও ছিল যে ফিটনেস মানদণ্ডে জোর দিতে চাচ্ছিলেন আপনারা, এই বিষয়ে বিস্তারিত যদি একটু বলতেন। দেখুন, আমরা রিকন্ডিশন বললেও ওই গাড়িটি প্রায় বিগত 50 বছর যাবৎ বাংলাদেশের আর্থসামাজিক মানুষের মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা এবং একটা হতদরিদ্র অবস্থা থেকে আজকের বাংলাদেশে যে রাস্তাঘাটে যে স্বাচ্ছন্দ্য কিংবা নির্ভরযোগ্য গাড়িগুলো দেখেন, এই সবটাই কিন্তু জাপান থেকে আনা গাড়ি। এটা আমরা আগে একসময় রিকন্ডিশন, এখন কিন্তু রিকন্ডিশন বলে কোনো গাড়ি নেই, একটু ব্যবহৃত কিংবা নতুন, প্রায় নতুন। সেই হিসাবে আমরা বলি যে আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যক্তি পরিবারের জীবনে কিন্তু একটা বড় রকমের বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছি। এটা অনেক বড় একটা অবদান। এখানে বড় একটা ইকোনমি আছে, বড় একটা সামাজিক অবদান আছে, বিশাল এমপ্লয়মেন্ট আছে, অনেক বড় বিনিয়োগ আছে এবং সবচেয়ে বড় কথা, সরকারও প্রতি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব পায়। তো এখানে আমাদের কিছু সমস্যাবলী আছে। সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে, যেমন আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমাদের বিআরটি ভিত্তিক রেজিস্ট্রেশনের মধ্যে কিছু বৈষম্য আছে, যেটা আমরা ইতিমধ্যে সরকারের কাছে সাবমিট করেছি, বহু আগে করেছিলাম। তারপরে আছে হলো আমাদের শুল্ক করার মধ্যে নতুন গাড়ি যার ডিক্লেয়ার করে তার উপর তাই হয়। আমাদেরটা ইউলো বুক থেকে মূল্য নিয়ে করা হচ্ছে, কিন্তু সে মূল্য থেকে যে ডিপ্রিসিয়েশন যেভাবে করা হয়, আমরা এই জায়গাটায় কমফোর্টেবল বোধ করছি না। এটাকে একটা ফিক্সড ডিউটি করা উচিত, যাতে এখানে অনেক আমরা ব্যবসা করতে পারি, সরকার ঠিকমতো রাজস্ব পায়, প্রয়োজনে সরকার বেশি রাজস্ব পাক। কিন্তু এই জায়গাটায় এটা সংস্কার খুব দরকার, যেটা আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ করব। কারণ এখানে এটা করা হলে আমাদের ব্যবসায়ীরা খুব কমফোর্টের সাথে কাজটা করতে পারবে, কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে কেউ করতে পারবে না যে শুল্ক ফাঁকি দিচ্ছে কিংবা ইত্যাকার। এবং নতুন গাড়ির ক্ষেত্রেও যাতে তারা ফাঁকি দিতে না পারে, সেটাকে খুব স্ট্রিক্টলি ফলো করা। অন্যান্য সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে যে ফাঁকি দিলে যা হয় সেরকম পানিশমেন্ট দেওয়া। তাতে হবে কি, বাজেটটা স্টেবল হবে, নতুন গাড়ি যারা কিনবে তারা নতুন গাড়ি কিনবে। কিন্তু যারা আমরা যে গাড়িগুলো দিচ্ছি তার যে একটা বাজার তৈরি করেছি আমরা 50 বছরে, সেখানে যে একটা অর্থনীতি আছে, বিশাল একটা ইনভেস্টমেন্ট, এত শত ওয়ার্কশপ, এত শত পার্টসের দোকান, এত শত ড্রাইভারের আমরা হাজার হাজার লোকের যে কর্মসংস্থান করছি, এটাকে কিন্তু বিবেচনা নিতে হবে। সরকারের ভিতরে একটা মহলের ধারণা যে আমরা পুরনো গাড়ি এনে বাজার সয়লাভ করছি, কিন্তু আমরা অনেক কম আমদানি করি। আমাদের চেয়ে অনেক উন্নত নিউজিল্যান্ড কিংবা এমনকি ইংল্যান্ড, ইউকে যারা গাড়ি তৈরি করে, তারাও কিন্তু জাপান থেকে আপনার ইউজড গাড়ি আমদানি করে। কারণ হচ্ছে কোয়ালিটি এবং ইকোনমি। তো এইটা আমরা বলতে চাচ্ছি যে নতুন গাড়ি সরকার যদি মিল কারখানা হয়, সত্যিকার কারখানা যদি হয়, ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে সেখানে সুবিধা দিক। কতটুকু সুবিধা দেবে সেটাও ঘোষণা করা উচিত, যাতে বাজার, জনগণের ব্যবহারকারী জনগণ এবং ব্যবসা সবটাই একটা টিকে থাকতে পারে। তো অতএব এই জায়গাটায় কিছু পলিসিগত বৈষম্য আছে, পলিসিগত সহায়তা দরকার। বৈষম্যের কারণটা কি? কারণটা হচ্ছে পলিসি যারা তৈরি করেন, আমরা তো অত শক্তিশালী না, আমাদের তো অত টাকা পয়সা নেই, আমাদের ব্যবসাটা অনেক লোকরা করে। আমার সদস্য আছে 1200-এর উপরে। তো আমি তো একা কোনো এমন না যে আমি বিশাল ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের ইনফ্লুয়েন্স কে করে? ব্যবহারকারী, জনগণ, সাংবাদিক, সরকারি অফিসাররা প্রাইভেটলি আমাদের গাড়ি ব্যবহার করে, তারা আমাদের জন্য কথা বলে। কিন্তু সরকারের ভিতরে যারা পলিসি প্রণয়ন করেন, তাদের অনেকের ধারণা তারা ইনফ্লুয়েসড হয় বিভিন্ন কোয়ার্টার দ্বারা, তখন তারা এর বিরুদ্ধে কথা বলে অবস্থান নেয়। সেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে, যেমন আমাদের উচিত ছিল গাড়ির বয়স বৃদ্ধি করে দেওয়া। একদিকে নতুন গাড়ি আসুক, অপরদিকে যাতে আরও কম দামে, কম বৈদেশিক মুদ্রা খরচ করে একটা উঠতি মধ্যবিত্ত একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যক্তি, একটা অফিসারটা গাড়ি কিনতে পারে। বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে ক্রেতা সাধারণের কেমন? বয়সসীমা এখন মাত্র 5 বছর আছে।
এই 5 বছরে অ্যাকচুয়ালি গাড়ি খুব কম পাওয়া যায়, দামও অনেক বেশি। অথচ এটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে 10 বছর করতে পারে, তাহলে বাস ট্রাকগুলো অনেক কম দামে পাওয়া যাবে, যেহেতু আমরা তৈরি করি না। অপরদিকে প্যাসেঞ্জার কার কিংবা মাইক্রোবাস কিংবা লাইট গাড়িগুলো, পিক আপ ইত্যাকার গাড়িগুলো অর্ধেক দামে পাওয়া যেতে পারে। কারণ তখন হবে কি, ফরেন এক্সচেঞ্জের দামটা কমে আসবে, ব্যবসায়ীরা সুযোগ পাবে, সবচেয়ে বড় কথা ক্রেতা কিনতে পারবে। এখন ক্রেতা কিনতে পারছে না, এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, প্রভাব রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ যখনই ক্রেতা বাড়বে, একটা গাড়ি কেনা মানে প্রায় 7-8 লাখ 10 লাখ টাকা ট্যাক্স দেওয়া, এখন সেটা এত বেশি। ফলে এই জায়গাও কিন্তু সরকারের উচিত হবে যেটাকে বাজার সহনীয় করা এবং জনগণের জন্য অ্যাফোর্ডেবল করা। অন্যথায় জনগণ কি করছে, গাড়ি চড়তে না পেরে এই অটো ইত্যাকার সব গাড়িতে সারা দেশ চালু হয়ে গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। বয়সসীমার প্রশ্নে আরেকটু ফেরত যেতে চাই যে বয়সসীমা বাড়ালে এটির মানদণ্ডের কেমন প্রভাব পড়তে পারে? কোনো মানদণ্ডের হেরফের হবে না, কারণ মানদণ্ডের জন্য হচ্ছে, যেমন ইংল্যান্ডে বয়স অনেক বেশি অ্যালাউড, কিন্তু কোয়ালিটির মানদণ্ড হচ্ছে পরিবেশ দূষণ করে কিনা, সেটা বলে ইমিশন স্ট্যান্ডার্ড। আমাদের এখানে ইমিশন স্ট্যান্ডার্ড করতে পারি যে ইমিশন এর কম আসতে পারবে না, এবং সেটা ইম্পোর্ট এক্সপোর্ট করার আগে রপ্তানিকারক দেশে সেটা নির্ণয় করা সম্ভব। সেখানে সার্টিফিকেট দেবে ওই দেশের সরকারি প্রতিষ্ঠান যে ইমিশন এত আছে, যেমন এখন আমরা গ্রেড ইত্যাকার করে থাকি। ফলে এগুলো খুবই নিয়ন্ত্রণযোগ্য। আমার মনে হয় আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা, সরকার রাজস্ব বৃদ্ধি করা, সবচেয়ে বড় কথা জনগণকে সাশ্রয়ী মূল্যে একটা গাড়ি পেয়ে তার জীবনের বদল করা, তার ব্যবসার উন্নতি করা, তার আমদানি রপ্তানির পণ্যের পরিবহনের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্সের মতো গাড়ি, অনেক রকমের গাড়ি আছে, কিন্তু সেই ব্যাপারটা বিবেচনা করা উচিত। অ্যাম্বুলেন্সের তো শুল্ক আছে, অ্যাম্বুলেন্সে অল্প শুল্ক আছে, সেটা সহনীয়। এইভাবে আরও যেমন স্কুল বাসে কিন্তু শুল্কটা কমানো উচিত, কারণ এত হাজার হাজার বাচ্চারা যাতায়াত করে, তাদের নিরাপত্তাটা বিষয় আছে। যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ওরকম নাই, এখন একটা মাত্র মেট্রো হয়েছে, আরও মেট্রো হলে এবং আরও যদি আমরা ট্রামের মতো ব্যবস্থা করতে পারি, আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট আরও বৃদ্ধি পেলে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য বাড়বে, নিরাপত্তা বাড়বে, মুভমেন্ট বাড়বে। তারপরেও কিন্তু গাড়ির চাহিদা থাকবে, কারণ যানজটের একটা বড় কারণ হিসেবেও কিন্তু রিকন্ডিশন গাড়িকে দায়ী করা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু টোটালি এই গবেষণা তা বলে না। যেমন আপনি যদি গাড়িগুলোকে ডিসিপ্লিনে আনা হতো, বাসগুলোকে ঠিক মতো রুটিং করা হতো, এখন এত বাস আছে যে বাস অর্ধেকেরও দরকার নেই। এই বাস যারা চালায় তারা লাভ করতে পারছে না, অপরদিকে তারা জট তৈরি করে। কারণ হচ্ছে বিভিন্ন অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রভাবশালী মহলের প্রভাবে পড়ে উল্টা সিধা রুট করে দিয়েছে। তো আমরা মনে করি যে যেমন অটো, ওই যে রিক্সা অটো এবং গাড়ি পাশাপাশি যে কি বিপজ্জনক, এটা প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে, কিন্তু মানুষ তো চলাচল করতে হবে। সেই জন্য নগর পরিবহনে বড় ধরনের চিন্তার বিষয় আছে, অনেক বড় ধরনের চিন্তা দরকার। সেই ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ির বাজার বাড়ানোর ক্ষেত্রে কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা অ্যাকচুয়ালি টোটাল গাড়ির ব্যাপারটাতে সরকার এখন নতুন গাড়ি এখানে তৈরি হোক সেটাকে প্রাধান্য দিচ্ছে। আমরা এটা বিরোধী না, আমরা মনে করি রিয়েলি তৈরি হোক, কিন্তু তৈরির নামে কেবল এনে জোড়াতালি লাগিয়ে সেটা যদি বলা হয় তৈরি করা হচ্ছে এবং ট্যাক্স সুবিধা নেয় যেটা নেওয়া হচ্ছে, এতে কিন্তু একদিকে সরকার রাজস্ব হানি, অপরদিকে একটা অনৈতিক কিংবা আনইকুয়াল অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তো বাংলাদেশের বাজারটা কিন্তু বেশি বড় না, মাত্র 30-35 হাজার গাড়ি বিক্রি হয়, যেটা অনেক ছোট। এটাকে 1 লক্ষ গাড়িতে যদি আমরা নিতে পারি, সেটার জন্য পরিকল্পনা লাগবে। আমরা যদি এখন থেকে 10 বছরের পরিকল্পনা করি তাহলে কিন্তু সেটা সম্ভব, এবং তখন সরকার কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অবস্থান তৈরি করতে পারে, যাকে বলা হয় সাপ্লাই চেইন তৈরি হবে, বাজার বড় হবে, এবং এই সারা দেশে যে অটো নামক যে গাড়িগুলোতে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে সেগুলো চলবে অফ রোডে, মেইন রোডে এগুলো চলা ভয়ঙ্কর ব্যাপার। সেগুলো প্রতিদিন কিন্তু বহু লোক মারা যাচ্ছে। আপনারা বলছেন একটা রোড ম্যাপের প্রয়োজন। শুধু রোড ম্যাপ না, টোটাল ট্রান্সপোর্টে একটা পরিকল্পনা দরকার, যেটা নাই বাংলাদেশে। এবং কোথায় জোর দেবে, কোথায় রেল দিয়ে কাজ হবে, কোথায় মেট্রো দিয়ে কাজ হবে, কোথায় বাস দরকার, কোথায় ট্রাম দরকার, কোথায় মানে প্রাইভেট গাড়ি প্রাধান্য দিতে হবে, এটার কিন্তু টোটালি একটা চিন্তার বিষয়। এবং ট্রান্সপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে একটা মিনিস্ট্রি আছে আমাদের, যে মিনিস্ট্রির আওতায় ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি নামে একটা সংস্থা আছে। তারা শুধু ঢাকা দেখছে, কিন্তু বাংলাদেশ টোটালি কে দেখছে আল্লাহ তাআলা জানে।
রোড ট্রান্সপোর্ট অথরিটির নামে BRT আছে, তারা কি করছে, গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, কিন্তু নাম দিয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটি। এইগুলো জায়গায় অনেক মিসনোমার আছে। আমরা মনে করি যে সংস্কার প্রত্যাশা করা হয়েছিল, এইসব জায়গায় অনেক বড় সংস্কার দরকার, কাঠামোগত পুনর্বিন্যাস দরকার, অনেক অপ্রয়োজনীয় ডিপার্টমেন্ট করা হয়েছে, সেগুলো বন্ধ করা দরকার কিংবা মার্চ করে দেওয়া দরকার। আবার যেটা দরকার সেটা ক্যাপাসিটি বিল্ড আপ দরকার, তাহলে শুধুমাত্র আমরা এই যে নারকীয় অবস্থা দেখেন এর থেকে বেরিয়ে আসতে পারবো। জনাব আব্দুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার দর্শক জন্য, শ্রোতাকে সালাম, স্টুডিওতে আসার শুভেচ্ছা। জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিরার সভাপতি জনাব আব্দুল হক। বাংলাদেশি কর্মকর্তার বেতন যেখানে 1 লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই অভিযানে নেমে বেতন বৈষম্য, ভারতীয় আধিপত্য সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। নির্মাণকালের চুক্তিতে অসঙ্গতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদের প্রতিবেদন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশের কয়লাভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। ট্যাক্স কেটে ওরা 1 লাখ টাকা পাচ্ছে। সমপর্যায়ের একজন ইন্ডিয়ান এমপ্লয়ি, তারা কিন্তু মিনিমাম 25 লাখ টাকা পাচ্ছে। সো এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি USD ডলার 4500 ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে 20 জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। এর ভিত্তিতেই অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বেতনের তারতম্য থাকলেও তা অস্বাভাবিক নয়, আর সবকিছুই হচ্ছে নির্মাণকালের যৌথ চুক্তির ভিত্তিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পুঁজিবাজারে বাড়ছে বিনিয়োগ। শেষ সপ্তাহে দৈনিক লেনদেন দাঁড়ায় 1398 কোটি টাকার কাছাকাছি, যা 13 মাসের রেকর্ড। তবে লেনদেন বাড়লেও আস্থা ফিরেনি বিনিয়োগকারীদের। শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2176টি। দৈনিক লেনদেনে 13 মাসের রেকর্ড ভেঙেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই। ভালো মন্দ মিলিয়ে প্রতি সপ্তাহ পার করলেও শেষ সপ্তাহে ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজার। হিসেব বলছে, গেল সপ্তাহের সর্বোচ্চ 1397 কোটি 56 লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে। দ্বিতীয় সর্বোচ্চ 1338 কোটি টাকা লেনদেন হয়েছে শেষ কার্যদিবসে। প্রথম ও তৃতীয় কার্যদিবসে 1200 কোটির ওপরে ছিল দৈনিক লেনদেন, আর বাকি একদিন ছিল 1100 কোটির ঘরে। সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়েছে 9436 কোটি 88 লাখ টাকা। 3 সূচকই দেখিয়েছে আশার আলো। 96.33 পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে 5614.28 পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনে দেখা যায় 21 খাতের মধ্যে কমেছে কেবল 5টি খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 2টি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির, 2টি বি ক্যাটাগরির ও 1টি রয়েছে জেড ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির প্রত্যেকটি জেড ক্যাটাগরির।
দৈনিক গড় লেনদেন বাড়লেও ভাটা পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়, তাই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা 2176টি বেড়েছে বলে জানিয়েছে শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL। জিনাতারা জশোয়া, সময়। 18 বছরে নেওয়া হয় 5টি প্রকল্প, খরচের পরিমাণ অন্তত 700 কোটি টাকা, কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখো মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত যশোরের দুঃখ ভবদহ। তবে চলতি বছর নদী খননের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন, যদিও বাসিন্দারা চান সেনাবাহিনীর মাধ্যমে কাজটি সম্পন্ন হোক। ভবদহ নিয়ে আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মোবারক শুভ এবং সোহেল কুরেশি। একসময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল 1.5 থেকে 200 মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র 15 থেকে 20 মিটারে, আর গভীরতা মাত্র 3 থেকে 5 ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ভ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারতেছি, শাক পোকামাকড়। তা আমরা রাস্তা ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানি বাড়তে থাকি। পানিতে যদি মেশিনটা না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে। স্থানীয় প্রশাসন বলছে অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। IWM যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে, এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর-ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকেই এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। ভরা মৌসুমেও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে হতাশায় দিন কাটছে কক্সবাজার উপকূলের জেলেদের। লোকসান হওয়ায় মালিকরাও সাগরে পাঠাচ্ছে না ট্রলার। এ অবস্থায় সমুদ্রে বেড়েছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য। ইলিশ শিকারের ভরা মৌসুমে কক্সবাজার শহরের 6 নম্বর ঘাটে মুখ ভার করে বসে আছেন জেলে নূর হাসান। গেল 3 মাসে অন্তত 10 বার সাগরে গেলেও পাননি কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিবারই ফিরে আসতে হয়েছে মাত্র 100 থেকে 200 ইলিশ নিয়ে, অথচ প্রতিবার সাগরে যেতে খরচ হয় প্রায় 4 লাখ টাকা। যখন সাগরে বুটটা যায় বাজার খরচা উড়াতে আল্লাহ আল্লাহ করে ডাকে বাজার খরচা উড়াতে পারে না। নূর হাসান একা নন, একই হতাশা উপকূলের অসংখ্য জেলের। ক্রমাগত লোকসানের কারণে ট্রলার মালিকরা সাগরে পাঠাচ্ছেন না লাখ টাকা খরচ করে তৈরি করা নৌযান। জেলেদের দাবি, এতে সমুদ্রে প্রতিনিয়ত বাড়ছে ট্রলিং বুট নিয়ে অবৈধভাবে মাছ শিকার। বাংলাদেশে আমার মনে হয় মৎস্য সম্পদ বেশি দিন টিকতে পারবে না। প্রতিনিয়ত আমরা ধার দেনার মধ্যে আছি। এদিকে সরবরাহ কম হওয়ায় চড়া বাজার। বর্তমান এই বছরে এসে কক্সবাজারের অবস্থা ভালো না, ইলিশ নেই বললে চলে। পুরা পল্টন মিলে
400-500 ইলিশ, এগুলো নেওয়ার জন্য সবাই মানুষকে ঘিরে ধরছে। চলতি অর্থ বছরে আগস্ট পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ এসেছে 267 মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাণিজ্য। চট্টগ্রাম থেকে শুরু হলো শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। শুক্রবার সকালে নগরের সান প্লাসেড স্কুলে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। 3টি গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তব্য বিষয়ে প্রতিযোগিতা চলে দিনব্যাপী। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। পর্যায়ক্রমে দেশে 100টি আঞ্চলিক পর্বের আয়োজন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মার্কস ফুল ক্রিম পাউডারের ব্র্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম। 3 গ্রুপের 3 জন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। ওপেক প্লাসভুক্ত দেশগুলোর উৎপাদন বাড়ানোর পূর্বাভাসে বিশ্ববাজারে শুক্রবার 2% বেশি কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। কমেছে প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও। মার্কিন বাজারে কমতে পারে জ্বালানির চাহিদা, পাশাপাশি চলতি সপ্তাহে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর উৎপাদন বাড়ানোর সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ববাজারে নিম্নমুখী অপরিশোধিত তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম 2.22% পড়ে যায়, ব্যারেল প্রতি নামে $65.50। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 2.54% কমে ব্যারেল প্রতি নামে $61.87। প্রাকৃতিক গ্যাসের দাম গেল এক মাসে সর্বোচ্চ $3.12 থাকার পর শুক্রবার আবারও পড়ে যায়। মূলত মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়ার শঙ্কাকে সামনে রেখেই এদিন প্রতি MMBTU এর দর 1.56% পড়ে নামে $3.02। একইভাবে পড়ে গেছে গ্যাসোলিনের দামও। এদিন প্রতি গ্যালনের দাম 1.80% পড়ে গ্যালন প্রতি নেমেছে $1.96। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছে জার্মান কার মেকার BMW। একটি গাড়ির দাম পড়বে $68,900। চলতি বছরের শেষ দিকে শুরু হবে নিউ ক্লাস iX3 এর উৎপাদন, আর আগামী মার্চের মধ্যে আসবে ইউরোপের বাজারে। নিউ ক্লাস iX3 নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি। এই SUV উৎপাদনে যাচ্ছে জার্মান কার মেকার BMW। চীনে গাড়ির হারানো বাজার হিস্সা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে গাড়িটি, এমন প্রত্যাশা BMW। চলতি বছরের শেষ দিকে শুরু হবে উৎপাদন, আর আগামী মার্চ নাগাদ আসবে ইউরোপের বাজারে। একটি গাড়ির দাম পড়বে $68,900। জার্মানের মিউনিখে এই মডেল উন্মোচন অনুষ্ঠানে তুলে ধরা হয় এর বিশেষত্ব। জানানো হয় মাত্র 10 মিনিটের চার্জে গাড়িটি চলতে পারবে 370 কিলোমিটার। BMW বলছে বৈদ্যুতিক গাড়ির প্রিমিয়াম ক্লাসে ভালো টেক্কা দিবে আগামী প্রজন্মের নিউ ক্লাস iX3। একবার ফুল চার্জে 800 কিলোমিটার চলবে BMWর iX3। 400 কিলোওয়াট চার্জিং ক্যাপাসিটিতে মাত্র 10 মিনিট চার্জ হলেই 370 কিলোমিটার চলতে পারবে গাড়িটি। নতুন প্রজন্মের গাড়ি যেন সব ধরনের ক্রেতার সাধ্যের মধ্যে থাকে, তা মাথায় রেখেই বাজারে আনা হচ্ছে নিউ ক্লাস iX3। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিকন্ডিশনড গাড়ির বাজারে মন্দাভাব, ক্রেতার সামনে বিকল্প বাড়াতে চায় বারভিটা। আমদানিতে বয়স সীমার শর্ত শিথিলের দাবি, ফিটনেস মানদণ্ডে জোর দেওয়ার তাগিদ। একই পদে বাংলাদেশের বেতন 1 লাখ আর ভারতীয় কর্মকর্তার 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈষম্য সহ নানা অসঙ্গতি পেয়েছে দুদক। চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত। এবং ভবদহের জলাবদ্ধতা নিরসনে প্রায় 700 কোটি টাকা গচ্ছা। 5টি প্রকল্প নিয়েও মেলেনি সুফল। এবার নদী খননে স্থায়ী সমাধানের পথ খুঁজছে প্রশাসন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।